দীর্ঘ 4 বছর সংসার করার পর আজ মাহাদিয়ার স্বামী দ্বিতীয়বার বিয়ে করে বাড়ি ফিরল। মেন দরজার সামনেই দাঁড়িয়ে আছে ঈশান আর তার পাশে দিনা। এই মিনিট কয়েক পূর্বে বাড়িতে ফিরেছে ঈশান, সাথে দিনাও আছে। দুজনে কিছুক্ষণ আগে বিবাহের কার্য সম্পন্ন করেছে। ঈশানের মা ইমা চৌধুরী হাসি মুখে বরণ করে ঘরে তুলছেন ছেলে আর ছেলে দ্বিতীয় স্ত্রীকে। ঘরের এক পাশে দাঁড়িয়ে আছে মাহদিয়া, তার ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। তার মানে বাড়ির অন্যরাও জানতো আজ ঈশান বিয়ে করে বাড়ি আসবে। মাহদিয়া এক পলক তাকায় ঈশানের দিকে। এই মানুষটা ধনী হলেও মধ্যবিত্ত মাহদিয়ার জন্য যোগ্য ছিল না। যদিও আগে এটা বুঝতে পেরেছিল মাহদিয়া, তবুও চুপ ছিল। দেখতে চেয়েছিল ঈশান ঠিক কতটা দূর যেতে পারে এইভাবে। আর আজ যা করলো ঈশান, হয়তো এই পর্যন্ত আসার ছিল ঈশানের। এবার সে ঠিক আগের মতো হয়ে যাবে। মাহাদিয়ার ঠোঁটের কোণে হাসি দেখে অবাক হয় সকলেই। ঈশান ভেবেছিল হয়তো মাহাদিয়া কান্নাকাটি করবে ওকে এইভাবে দেখে। যদিও সে সকালে ডিভোর্স পেপারের সাথে চিরকুট লিখে গিয়েছিল যে আজ দিনাকে বিয়ে করে ওর সাথে নিয়ে ফিরবে। মাহদিয়া চাইলে এখানে থাকতে পারবে, সমস্যা নেই। ওর থাকা খাওয়ার দায়িত্ব ঈশান নিতে পারে। তবে ডিভোর্স দিতেই হবে, কারণ দিনার শর্ত এটা। কেননা দিনা চায় না মাহদিয়ার আর ঈশানের মধ্যে আর কোনো সম্পর্ক থাকুক। ঈশান ভেবেছিল এসব দেখে মাহদিয়া কল করে কান্না করবে, বা ওকে আর দিনাকে একসাথে দেখে কিছু বলবে। কিন্তু ঈশানের ভাবনাকে পুরোপুরি পাল্টে দিল মাহদিয়া। মাহদিয়া সবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আজ সে অন্য ঘরে নিজের থাকার ব্যবস্থা করেছে। অবশ্যই এটা ঈশান বলেনি, বা ঈশানের মাও বলেননি। মাহদিয়া নিজের ইচ্ছা ঈশানের ঘর থেকে তার সমস্ত জিনিসপত্র এনে নিচের একটা কর্নারে রুমে থাকার ব্যবস্থা করেছে। রুমে ঢুকে মাহদিয়া একটা নিঃশ্বাস ছাড়ল। তিক্ততার সম্পর্ক থেকে মুক্তি পেল। তবে মাহদিয়া হাসে, মন খুলে হাসে। সত্যি আছে মুক্ত। মাহদিয়া খাবার খেয়ে নিয়েছিল, তাই হাত মুখ ধুয়ে এসে লাইট নিভিয়ে শুয়ে পড়ে। তার আগে ঠিকমতো দরজা বন্ধ করে নেয়। বিছানায় শুয়ে ভাবে ঈশান আর দিনার কথা। দিনা ঈশানের প্রাক্তন। আজ থেকে 5 বছর আগে ঈশান আর তার বিচ্ছেদ হয়েছিল। তারপর সে চলে যায় দেশের বাহিরে। 1 বছর পূর্বেই সে দেশে ফিরে এসেছে। তারপর থেকে ঈশানের পেছনে আবার পড়ে। প্রথম প্রথম ঈশান তাকে ততটা পাত্তা না দিলেও একসময় সে ফিরে যেতে বাধ্য হয় দিনার কাছে। ভালোবাসত তো একসময় এই মেয়েটাকে। যদিও বিচ্ছেদের পর দিনার খোঁজ রাখেনি ঈশান, এতটা খুঁটিয়ে দেখেওনি হঠাৎ করে তাদের এতদিনের সম্পর্ক দিনার বিচ্ছেদ টানার কারণ। কিন্তু আজ 5 বছর পর এসে যখন দিনা আবার ভালোবাসার কথা বলল, তখন আবার তাকে নিজের করে নেওয়ার সিদ্ধান্ত নেয় ঈশান। দিনার সাথে বিচ্ছেদের বেশ কিছুদিন পর মাহদিয়াকে দেখে ঈশান। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর তার কথাবার্তা, আচার আচরণ। অনেকবার ঈশান তাদের অফিসে মাহদিয়াকে দেখেছিল। তারপর তার বাড়িতেই দেখেছে। তার ভাই ইহানের ছেলেকে পড়াতো মাহদিয়া। সেখান থেকে দেখা হয় মাহদিয়ার সাথে। তারপর মাহদিয়ার ব্যাপারে জেনে শুনে সে বুঝতে পারে এসব প্রেম বিচ্ছেদের সম্পর্কে মাহদিয়া নিজেকে জড়াতে চায় না। তারপর বছরের মোড়ে মাহদিয়াকে তার জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করে। ততদিনে মাহদিয়াকে ঈশান তার এবং দিনার কথা বলে দেয়। প্রথমে মেনে নিতে না পারলেও পরবর্তীতে মাহদিয়া মেনে নেয়। ভাবে হয়তো সত্যিই দিনা প্রতারণা করেছে। সে চেয়েছিল ঈশানের দিনার থেকে পাওয়া কষ্ট আঘাতগুলো তার ভালোবাসা দিয়ে মুছে দেবে। একজন ভেঙে যাওয়া মানুষকে আবার গড়ে তুলবে, ভালোবেসে নিজের মনের মতো করে তৈরি করবে। ঈশানের থেকেও সে নতুনভাবে নিজের জন্য ভালোবাসা অনুভূতি জন্ম দেবে। সে দিনার মতো ঈশানকে ছেড়ে যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস অবধি তার সাথে থাকবে। তার হাতে হাত রেখে জীবনের শেষ সময় পার করবে। কিন্তু তার সব ভাবনা, স্বপ্ন সবকিছুই মাত্র 3 বছরের জন্য ছিল না, তার পক্ষ থেকে সারা জীবনের জন্য ছিল। একজন যদি 3 বছরের জন্য হাত ধরে 4 বছরে এসে দূরে ঠেলে দেয়, অপরজন একা কিভাবে সারা জীবন থাকবে? সারা জীবনের জন্য দেখা স্বপ্নগুলো একা কিভাবে পূর্ণ করবে? মাহদিয়ার চেষ্টা কম ছিল না প্রিয় মানুষটাকে নিজের করে রাখবার। কিন্তু সে ব্যর্থ। অনেক প্রতিবাদ তো সে করেছে, কিন্তু সে পারেনি তার ভালোবাসাকে তার করে রাখতে। আসলে কি সেই মানুষটা তার ছিল কখনো? হঠাৎ করে ঘুম ভেঙে যায় মাহদিয়ার। চোখ মেলে তাকায় সে। সূর্যের আলো প্রবেশ করেছে ঘরে জানালার ফাঁক দিয়ে। অর্থাৎ রাতে জানালা বন্ধ করেনি সে। শোয়া থেকে ঝটপট উঠে বসে, পাশ থেকে মোবাইল ফোন হাতে নিয়ে সময় দেখে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়, সাথে তৈরি হয়ে বের হয়। বিছানার কোঁচকানো চাদর ঠিক করে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এক পলক পরখ করে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেয়। তারপর এক হাতে ডিভোর্স পেপার এবং এক হাতে ট্রলি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। ডাইনিং টেবিলের সামনে আসতেই দেখতে পায় ইমা চৌধুরী দাঁড়িয়ে আছেন। তার দিকে দৃষ্টি দেন, তবে আজ সেই দৃষ্টিতে নেই ঘৃণা, তাচ্ছিলতা। মাহদিয়া মুচকি হাসে। এই মানুষটি তাকে প্রথম প্রথম মেনে নিতে না পারলেও পরবর্তীতে মেনে নেওয়ার চেষ্টায় ছিলেন। কিন্তু যখন বিয়ের বছর পেরিয়ে 2 বছর হয়ে 3 বছরে পা রাখে, তখন থেকে আবারও তিনি সহ্য করতে পারেন না মাহদিয়াকে।
কারণ মাহাদিয়ার বিয়ের 3 বছর হয়ে যাওয়া সত্ত্বেও বাচ্চা জন্ম দিতে পারেনি। কিন্তু আসল সত্যিটা তিনি কখনো জানার চেষ্টা করেনি। যখন মাহদিয়া জানানোর চেষ্টা করেছিল তখনও তিনি শোনেনি। মাহদিয়াকে সবসময় দোষারোপ করে গিয়েছেন। মুখে মুচকি হাসি ঝুলিয়ে মাহদিয়া ইমা চৌধুরীর পাশে এসে দাঁড়ায়। ডিভোর্স পেপার টেবিলে রেখে ইমা চৌধুরীর সামনে এসে সাইন করে। তারপর পেপারের উপর কলম রেখে ইমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, ডিভোর্স পেপার, ভালো থাকবেন, আশা করি খুব শীঘ্রই দাদি ডাক শুনবেন। কথাটা বলে সামনের দিকে পা বাড়ায় সে। ইমা চৌধুরী পেছন থেকে বলে ওঠেন, নাস্তা করে যাও। মাহদিয়া দাঁড়িয়ে যায়, পেছনে না ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, আমার বাবার বাড়িতে অভাব পড়েনি বলেই দ্রুত পায়ে বাড়ির বাহিরে বেরিয়ে যায়। উপর থেকে একজন মাহদিয়া চলে যাওয়া দেখলো, আজ থেকে নিশ্চয়ই তার দুটানার জীবন শেষ হলো। বাড়ির বাহিরে বের হওয়া একটা নিঃশ্বাস ছাড়ে মাহদিয়া। হাঁপ ছেড়ে বাঁচল যেন সে। বাড়ির দিকে আর ফিরে তাকায় না, তবে মনে মনে বলে, প্রকৃতির বিচার অবশ্যই দেখব। আমি হয়তো চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু করব না, প্রকৃতিরও বিচার আছে। সেই বিচারের অপেক্ষায় না হয় থাকি আমি। সকালে নাস্তা করতে একসাথে ডাইনিং টেবিলে বসেছে ইমা চৌধুরী, ঈশান এবং দিনা। মাহদিয়া চলে গিয়েছে এটা ঈশান দেখেছে। ইমা চৌধুরীর থেকে দিনা শুনেছে মাহদিয়া চলে যাওয়ার কথা। শুনে সে কিছু বলেনি, তবে মনে মনে ভীষণ খুশিও। এটা ভেবে আগাছা পরিষ্কার হলো। তবে ইমা চৌধুরী এবং দিনা কথা বলছে এটা সেটা নিয়ে। দিনাকে খুব ভালো লাগলো ইমা চৌধুরীর। তিনি যেন ভুলেই গেলেন এই মেয়েটা একদিন ওনার ছেলেকে কতটা যন্ত্রণা দিয়েছে। এই মেয়ের রূপ দেখে আর কথার মায়ায় পড়ে গেলেন, ভুলে গেলেন অতীতের কথা, ভুলে গেলেন এই মেয়ের করা সেই কাজগুলো। আর হয়তো ভুলে গেলেন আরও একটি ফুলের কথা, যে ওনার ভেঙে যাওয়া ছেলেকে নতুনভাবে গড়ে তুলেছিলেন, সারা জীবন সুখে দুঃখে সাথে থাকতে চেয়েছিল, ভেঙে পড়া একজন মানুষের হাত আঁকড়ে ধরে আজীবন থাকতে চেয়েছিল। ভুলে গেলেন নিঃস্বার্থভাবে পাশে এসে দাঁড়ানো সেই মেয়েটাকে। ভুলে গেলেন এই মেয়েটার কথায়, সেই মেয়েটার কথা যার সাথে ওনারা অবিচার করেছেন। আর হয়তো ভুলে গেলেন এই মেয়েটার করা সব ভুল কাজগুলো, যে ওনার ছেলেকে একদিন ঠকিয়েছিল। আর তিনিই বা কেন মনে রাখবেন এই মেয়ের ভুল কাজগুলো, বা ওই মেয়েটাকেই? যার মনে রাখার কথা সেই তো রাখেনি। চুপচাপ নাস্তা করছে ঈশান, কোথাও একটা খালি খালি লাগছে তার। মনে হচ্ছে সে মাহদিয়ার সাথে সত্যি অন্যায় করেছে। মেয়েটা তো সারা জীবন তার সাথে থাকতে চেয়েছিল। সে কি সত্যিই অন্যায় করলো? আবার ভাবছে, না না, অন্যায় করিনি। আমি তো শুধু আমার ভালোবাসার মানুষটাকে আবার নিজের করেছি। এই 3-4 বছর সাথে থাকলেও তো মাহদিয়ার জন্য ততটা ভালোবাসা ওর হৃদয়ে উদয় হয়নি, যতটা ভালোবাসা দিনার জন্য ছিল। ততটা ভালো সে মাহদিয়াকে বাঁচতে পারেনি, যতটা ভালো সে দিনাকে বেসেছিল। তবুও বারবার যেন ভেতরটা বলছে, ঈশান তুই অপরাধী, তুই মেয়েটার সাথে অন্যায় করেছিস। ঈশান। হঠাৎ কিছুটা উচ্চস্বরে নিজের নাম শুনে ভাবনা থেকে বেরিয়ে আসে ঈশান। দিনার দিকে তাকাতে সে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে? কখন থেকে ডাকছি তোমায়। ঈশান খানিকটা হাসার চেষ্টা করে বলল, সরি দিনা। আচ্ছা বলো না কি বলবে। দিনা বলে, কি ভাবছিলেন মশাই সেটা বলুন। ঈশান হাসার চেষ্টা করে বলে, কিছু না তো। তুমি বলো কি বলবে। দিনা বলে, আজ কি তোমার অফিস যেতে হবে? ঈশান বলে, কেন? দিনা, যদি না থাকে তাহলে আমাদের বাসায় যেতাম। দিনের কথা শুনে ঈশান বলে, আমি তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি, তোমার মা বাবা কি আমাদের মেনে নিয়েছেন? দিনা খানিকটা হেসে বলল, তোমার মা কি আমাদের মেনে নেননি? ঈশান বলে, তো নেননি, না নিলে কি একসাথে বসে খাবার খেতেন? দিনা বলে, তাহলে একবার আমার বাসায় গিয়ে দেখো না। ঈশান বলে, আজ যেতে পারবো না, জরুরি মিটিং আছে, অফিসে যেতে হবেই। আগামীকাল অথবা রাতে যাব, কেমন? দিনা কিছু সময় ভেবে বলল, ঠিক আছে, আজ রাতে যাব। ঈশান হেসে বলল, ওকে ডিয়ার। দিনাও হাসে, নজর কাড়া সে হাসি। ঈশান তাকায় দিনার দিকে। আজ কতদিন পর এই মানুষটার হাসি সে দেখছে। এই হাসি মাখা মুখটা দেখেই তো ঈশানের প্রথম অনুভূতি তৈরি হয়েছিল এই মানুষটার জন্য। দিনার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্য রওনা দেয় ঈশান। গাড়িতে বসার পর আবারও মাহদিয়ার কথা মনে পড়ে ঈশানের। সকাল 10টায় ঘর থেকে বের হয়ে মেয়েকে দেখে দাঁড়িয়ে যায় মাহতাব হোসেন। কিছুক্ষণ তাকিয়ে থাকেন তার দিকে। বাবাকে দেখে একটা হাসি উপহার দেয় মাহদিয়া। মেয়ের মুখে হাসি দেখে হাসেন মাহতাব হোসেনও। মাহদিয়া জিজ্ঞেস করে, কেমন আছো আব্বু? মাহতাব হোসেন বলেন, আমিও ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? মাহদিয়া হাসি মুখে বলে, আমিও ভালো আছি আব্বু। তারপর ভেতরে যায় মাহদিয়া। মাহদিয়াকে দেখে ওর মা বেজায় খুশি হলেন। এক পর্যায়ে তিনি কেঁদেই দিলেন। আজ কতদিন পর মেয়েটা বাড়ি এসছে। মা বাবা ভাবির সাথে সকালের খাবার খায় মাহদিয়া। তারপর কোনো ভনিতা ছাড়াই বলে দেয় সে একেবারে চলে এসেছে ঈশানের বাড়ি থেকে। বলে দেয় তার জীবনে কাটানো সব থেকে তিক্ত সময়গুলোর কথা। আর আজ সেই সম্পর্ক ছিন্ন করে সে চলে এসেছে জীবনের জন্য। সারা জীবন থাকার জন্য যে বাড়িতে গিয়েছিল সেই বাড়ি থেকে চলে এসেছে। মাহাদিয়ার কথা শুনে প্রথমে সবাই অবাক হলেও পরে ভাবেন,
মেয়েটা মুক্তি পেল, তবে এখন কিছুটা শান্তির নিঃশ্বাস তাহলে নিতে পারবে। এরকম সম্পর্ক থাকার থেকে না থাকাই বেশ ভালো। মাহাদি আর মা বাবা বুঝতে পারলেন মেয়ে তাদের না বললেও এতদিন ভালো ছিল না ওই বাড়িতে। মাহাদি আর বাবা তাকে বুকে জড়িয়ে বললেন, তোমার বাবা এখনো বেঁচে আছে মা, তুমি এখানে সারা জীবন থাকো, কোনো কিছুর অভাব তোমার হবে না। এটা তোমারই বাড়ি, তুমি আগে যেমন আমার রাজকন্যা ছিলে এখনো সেরকমই থাকবে। আর তোমার সাথে যা হয়েছে তার বিচার অবশ্যই দেখবে মা, প্রকৃতির বিচার বলেও একটা কিছু আছে। মাহদিয়ার গাল বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। আসলে কি সে ভালো থাকবে? সে নিজের হাতেই তো তার ভালো থাকা নষ্ট করেছে। আর কি কখনো কারোর জন্য তার হৃদয়ে ভালোবাসা অনুভূতির জন্ম দিতে পারবে সে? 4 বছর পর সকালে মায়ের ডাকে ঘুম ভাঙে ঈশানের। গত রাতে লেট করে বাড়ি ফেরায় ঘুম কম হয়েছে, যার দরুন এখনো চোখে ঘুম লেপ্টে আছে। তবুও শরীর টেনে বিছানা ছেড়ে উঠে বাহিরে আসে। মায়ের দিকে এক পলক তাকায় ঈশান। কতই না সুন্দর ছিল আগে এই মুখ, আর কিছুদিনের ব্যবধানে আজ এই চেহারার কি অবস্থা হয়েছে। ঈশান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিছু বলবে মা? জবাবে ওর মা বলেন, বাবা ঈশান, গতকাল কি তুই বেতন পেয়েছিস? বলেছিলি তো পাবি। দেখ বাবা, চাল শেষ, কালকেই শেষ হয়েছিল। আজ রান্না করার মতো কোনো চাল নেই। ঈশান বলে, ঠিক আছে মা, আমি নিয়ে আসছি আমি। ঈশানের মা চলে যান। ঈশানও হাত মুখ ধুয়ে বাহিরে বের হয়ে চলে যায়। কিছু মানুষকে হয়তো দ্বিতীয়বার বিশ্বাসই করা উচিত নয়, যা আজ 1 বছর থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে ঈশান। কিছু মানুষ নিজের ভুল বুঝে ভুল শুধরানোর জন্য আবার আসে না, নতুন করে পুনরায় প্রতারণা করার জন্য আসে। ঈশান যার সাথে তার সর্বস্ব নিয়ে সুখে থাকতে চেয়েছিল, আজ সেই মানুষটাই তার সর্বস্ব কেড়ে নিয়েছে। ঈশান তার ভালোবাসার জন্য ভুলে গিয়েছিল তার সাথে করা দিনার অন্যায়গুলো, কিন্তু দিনা আবারও তার সাথে অন্যায় করেছে। হয়তো তার ফিরে আসার মানেটাই ছিল ঈশানকে নতুন করে ধোঁকা দেয়া, কিন্তু ঈশান তা বুঝতে অক্ষম ছিল। দিনার উদ্দেশ্যই ছিল ঈশানের সব কেড়ে নেয়া। যখন সে দেখলো মাহদিয়ার সাথে ঈশান ভালো আছে, তখনই সে আবার ঈশানের জীবনে আসে। মাহদিয়ার জন্য যখন ঈশানকে দিনা কিছুই করতে পারছিল না, তখনই সে মাহদিয়াকে ঈশানের জীবন থেকে সরিয়ে ফেলে। বোকা ঈশানও তার ভালোবাসার কাছে আটকে যায় আবার। ঈশান ভাবে তার ভালোবাসা দিনা বোঝেনি, তখন আবার ভাবে সে কি মাহদিয়ার ভালোবাসা বুঝেছিল। সেও তো একরকম মাহদিয়াকে ঠকিয়েছে। মাহদিয়া তাকে এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিল, বিনিময়ে সেও শুধু একটু ভালোবাসা চেয়েছিল। তার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা কি না করেছিল। আর সে নিজের ভালোবাসার কথা বলে মাহদিয়াকে তার জীবনে এনেছিল। শেষে শুধু মেয়েটাই তাকে ভালোবাসলো, সে কি তাকে ভালোবেসেছিল? কিছুক্ষণ হেঁটে আসার পর একটা জায়গায় আসতেই পা থেমে যায় ঈশানের। পূর্ণ দৃষ্টিতে তাকায় সামনের অফিসটার দিকে। এই অফিসটা একসময় বাবার ছিল। শেষ সময় এসে তিনি বলেছিলেন ওনার 2 ছেলেকে অফিসের সবকিছু বুঝিয়ে দেবেন। তখন ইহান বলেছিল সে অফিসের কোনো দায়িত্ব নিতে পারবে না, তবে ঈশান বলে সে দায়িত্ব নেবে। তখন সেই অফিসের দায়িত্ব নিয়েছিল, কিন্তু সেখানেও ঈশান ব্যর্থ। যে অফিসটা ঈশানের ছিল, আজ তা অন্য একজনের। মানুষের সাথে যুগের পর যুগ পথ চললেও মানুষ চেনা বড়ই দায়। মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু একজন বিশ্বাসঘাতককে বারবার বিশ্বাস করা বড্ড বোকামি। আর ঈশান সেই বোকামিটাই করেছে। যার সাথে তার সর্বস্ব নিয়ে সুখে থাকতে চেয়েছিল, আজ সে তার সর্বস্ব কেড়ে নিয়ে খুব সুখে আছে। দিনাকে দ্বিতীয়বারের মতো বিশ্বাস করাটা ঈশানের বোকামি ছিল। যখন দিনার ভুলগুলো ক্ষমা করে তার সাথে নতুন করে আবার পথ চলতে চেয়েছিল, তখন আবারও দিনা প্রতারণা করে ঈশানের সাথে। আবারও ভেঙে দেয় তাকে নতুন করে। তার সর্বস্ব কেড়ে নেয় দিনা। তার ফিরে আসার উদ্দেশ্যটাই ছিল ঈশানকে নতুন করে ধোঁকা দেয়া। কিন্তু ঈশান ধরতে পারেনি দিনার এমন চক্রান্ত। আবারও ধোঁকা খায়, ঠকে যায় মিথ্যে ভালোবাসায়। দীর্ঘশ্বাস ছেড়ে ঈশান এগিয়ে যায় সামনের দিকে। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় মাহদিয়া। নিজের দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকায় সে। আজ কতদিন পর আয়নায় নিজেকে দেখছে ও। শেষবার যখন নিজেকে আয়নায় দেখেছিল, তখন নিজেই নিজেকে দেখে আটকে উঠেছিল সে। ফর্সা মায়াবী মুখটা শুকিয়ে গিয়েছিল, চোখের নিচে কালি জমেছিল। মায়াবী মুখটায় তখন শুধু বিষণ্ণতার মলিনতায় ভরপুর ছিল। মাহদিয়া ঈশানের বাড়ি থেকে আসার সময় নিজেকে নিজের উপর যতটা শক্ত দেখিয়েছিল, ভেতরে ঠিক ততটাই ভেঙে পড়েছিল। কিন্তু সে কাউকেই বুঝতে দেয়নি, আর না কাউকে কিছু বলেছিল। সে চায়নি দেখাতে ঈশানকে সে ভেঙে পড়েছিল, দেখাতে চায়নি তাকে ছাড়া সে ভালো থাকবে না। বরং সে নিজেকে হাসি খুশি রেখে দেখিয়েছিল সবাইকে। সে ভেঙে পড়েনি। বাবার বাড়ি আসার পর সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও একাকী নির্জনে সে ভেঙে পড়তো। রাতের ঘুম তার হারিয়ে গিয়েছিল। চোখ বেয়ে গড়িয়ে পড়তো নোনা জল। প্রত্যেকটা রাতেই চোখের জলে বালিশ ভিজত।
কত কত রাত সে নির্ঘুমে পার করেছিল তা শুধুমাত্র সে আর সেই রাতগুলোই জানে। তারপর সে নিজেকে সত্যিই স্বাভাবিক করে নেয়। একাকী নির্জন প্রহরেও তার চোখ থেকে অশ্রু ঝরেনি, বরং নিজের উপর নিজেরই হাসি পেত। কার জন্য সে কান্না করে যে তার কখনো ছিলই না? কার জন্য সে নিজেকে কষ্ট দেয় যে তাকে কখনো ভালোই বাসেনি? যে আসলে তারই নয় তার জন্য মায়া বাড়িয়ে লাভ কি? যে আর কখনো তার হবেই না তার জন্য সে কেন কান্না করবে? আজ সে সত্যি নিজেকে বোঝাতে সক্ষম। দীর্ঘশ্বাস ছাড়ে মাহদিয়া। তারপর তৈরি হতে থাকে। আজ তার ফরহানের সাথে দেখা করার কথা। ছেলেটা তাকে বড্ড ভালোবাসে। তার ভালোবাসার কাছে, তার করা শত পাগলামির কাছে অবশেষে হার মানতে হলো মাহাদিয়াকে। আগামী মাসে ফরহানের সাথে ওর বিয়ে। প্রথম প্রথম মাহাদিয়া কোনো সম্পর্কে নিজেকে জড়াতে নারাজ থাকলেও পরে ভাবে, যাকে ভালোবেসে তার এই অবস্থা, এই পরিস্থিতি, সে তো অন্যের সাথে ঠিকই সুখে ঘর করছে, তাহলে সে কেন একাকী দিন গুনবে? সেও রাজি হয় অন্য একজন মানুষের সাথে নতুন করে পথ চলার জন্য। পথ চলতে চলতে একদিন ঠিকই বর্তমান এই মানুষটার জন্য হৃদয়ে ভালোবাসার জন্ম হবে, নতুন অনুভূতি তৈরি হবে। জীবনে বাকি পথটুকু চলার সময় তো একজন মানুষ হলো যার সাথে মন খুলে দুই একটা কথা বলা যাবে, ঘুম না আসা রাতে কিছুক্ষণ গল্প করা যাবে। ঠিক প্রমাণ করে দেবে সবাই একরকম নয়। কেউ কেউ সত্যিই ভীষণ ভালোবাসতে জানে, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। একদিন ঠিক এই মানুষটা তার হৃদয়ে নতুন ভালোবাসার স্থান তৈরি করবে, আর সেই স্থানটা একান্তই তার থাকবে। ভালোবাসার এমন বন্ধন সে তৈরি করবে যা কখনো ছিন্ন হবে না। তার যত্ন করে তৈরি করা সে নিজেই কখনো হারাতে চাইবে না। ভালোবাসা দিয়ে সবসময় আগলে রাখবে মাহদিয়াকে। মাহদিয়া হয়তো কারো দ্বিতীয় ভালোবাসা হয়ে মূল্য পায়নি, কিন্তু তার জীবনে যে দ্বিতীয়বার ভালোবাসা নিয়ে এসেছে তাকে সে মূল্য দেবে। তার ভালোবাসাকে সে মূল্য দেবে। ফরহানের সাথে দেখা করার উদ্দেশ্য বেরিয়ে যায় বাসা থেকে মাহদিয়া। হঠাৎ সামনের মানুষটাকে দেখতে পা থেমে যায় ঈশানের। আজ ৩ বছর পরে এই মানুষটাকে দেখতে পারছে। মাহদিয়াও দেখে ঈশানকে, মুচকি হাসে সে। কাছে এগিয়ে আসতে আসতে দেখে আগের মতো নেই ঈশান। পরনের শার্টটা কোঁচকানো, মাথার চুল এলোমেলো, চেহারায় বিষণ্ণতা। একটা নিঃশ্বাস ছাড়ে মাহদিয়া। তারপর খানিকটা হেসে জিজ্ঞেস করে, কেমন আছেন চৌধুরী সাহেব? চেহারার এই অবস্থা, চৌধুরী সাহেবের এই অবস্থা, চেহারার এই হাল মেনে নেওয়ার মতো তো নয়। সত্যি ভালো আছেন তো? আপনার মা কেমন আছেন? আপনার স্ত্রী ভালো আছেন? বলেই প্রগাঢ় হাসে মাহদিয়া। মাহদিয়ার মনে পড়ে দিনার সাথে ঈশানের আর সম্পর্ক নেই, তবুও সে জিজ্ঞেস করলো তার কথা। ঈশান আহত চোখে তাকায় মাহদিয়ার পানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাহদিয়ার উদ্দেশ্য বলে, আমার সাথে আর ওর সম্পর্ক নেই মাহদিয়া। আসলে ও হয়তো কখনো আমাকে ভালোই বাসেনি। এর আগেও আমি যতবার ওকে বিশ্বাস করেছিলাম ততবারই ও আমার বিশ্বাস ভেঙেছিল। আমি সত্যিই ওর মিথ্যা ভালোবাসায় অন্ধ ছিলাম, যার জন্য তাকে বারবার ভুল করার পরেও সুযোগ দিয়েছি। ও বারবার অন্যায় করার পর, প্রত্যেকবার ভুল করার পরেও তাকে ক্ষমা করেছিলাম। হয়তো ভুলে গিয়েছিলাম যে একবার বিশ্বাস ভাঙতে পারে, সে বারবার তাই করতে পারে। নতুন করে ধোঁকা দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছিলাম ওকে। যতবারই ওকে বিশ্বাস করেছি ততবারই ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন শুধু আমাকে ঠকালে, আমার হৃদয় ভেঙে দিলেও এখন সে আমার সবকিছুই কেড়ে নিয়েছে। আমাকেও ভয়ঙ্করভাবে নিঃস্ব করে দিয়েছে। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে ঈশান। ঈশানের কথাগুলো শুনে মাহদিয়া বলে, আমাকে আপনার এই কথাগুলো বললেন যদি আমি আপনাকে আপনার এই দুর্বলতা দিয়ে আঘাত করি? ঈশান চুপ থাকে। তারপর মাহদিয়ার কথার জবাব না দিয়ে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও মাহদিয়া। জানি তুমি কখনো ফিরবে না, কিন্তু জানি না আমাকে ক্ষমা করবে কিনা। তবুও বলছি, ক্ষমা করে দিও। তোমার সাথে হয়তো আমি সত্যিই অন্যায় করেছি। জানি তোমার কাছে আরো আগেই আমার ক্ষমা চাওয়া উচিত ছিল। আমি তোমায় খুঁজেছি কিন্তু তোমায় পাইনি। মাহদিয়ার হাসি মুখটা এবার কঠিন রূপ ধারণ করে। ঈশানের দিকে তাকিয়ে বলে, সত্যিই আপনাকে ক্ষমা করব চৌধুরী সাহেব? আপনি কি আসলে ক্ষমা পাওয়ার যোগ্য? এটা ঠিক বলেছেন, আমি কখনোই আপনার কাছে ফিরবো না। ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু আসলে কি আপনাকে ক্ষমা করা যায়? ঈশান এক পলক মাহদিয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মাহদিয়া কিছুটা চুপ থেকে আবার বলে ওঠে, আপনি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিলেন না চৌধুরী সাহেব। আপনাকে ভালোবাসাই আমার উচিত হয়নি। আপনি না আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলেন, আর না আমার যোগ্য ছিলেন। আপনাকে ভালোবাসাটা আমার আসলেই উচিত হয়নি। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমায় কখনো ভালোবেসেছিলেন? আমাকে ভালোবেসে কি আমার জীবনে এসেছিলেন? আপনি সত্যিই আমায় ভালোবেসে আমার জীবনে এসেছিলেন, নাকি অতীতের ক্ষত সারতে এসেছিলেন? জানেন, আপনার এই ক্ষতটা কিন্তু আমিও সারিয়ে তুলতে চেয়েছিলাম।
আপনার ভেঙে যাওয়া হৃদয়টাকে নতুনভাবে জোড়া লাগাতে চেয়েছিলাম, যেখানে শুধু আমার নামটাই থাকবে, যেখানে ভালোবাসাটা শুধু আমার জন্যই থাকবে। কিন্তু কি হলো, আমার কষ্ট করে জোড়া দেওয়া আপনার হৃদয়ে আপনার সেই মানুষটাকে আপনি রাখলেন। আপনার হৃদয়ে সেই মানুষটাকে আপনি আবার জায়গা দিলেন, যে আপনার হৃদয়টা ভেঙে দিয়েছিল। ভালোবাসাটা আপনি তার জন্যই রাখলেন, যে আপনাকে কখনো ভালোবাসেইনি। হ্যাঁ, সত্যি বলছি, আপনি যাকে আজও ভালোবাসেন, সে কিন্তু আপনাকে ভালোবাসেনি। আমি জানি না কিভাবে আপনি আবারও সেই মানুষটাকে আপনার জীবনে ঠাঁই দিলেন, যেই মানুষটা আপনাকে এক বুক যন্ত্রণা উপহার দিয়ে অন্য মানুষের হাত ধরে চলে গিয়েছিল, যেই মানুষটা কখনোই আপনার বিশ্বাসের মর্যাদা দেয়নি। সেই মানুষটাকে কিভাবে বিশ্বাস করলেন? আপনাকে দেখার পর না আমার মনে আপনার জন্য একটা মায়া তৈরি হয়েছিল, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়েছিল হৃদয়ে। আপনার জন্য সত্যিকারের ভালোবাসার জন্ম হয়েছিল আমার মনে। সেই ভালোবাসা নিয়ে আমি থাকতে চেয়েছিলাম সারা জীবন আপনার পাশে। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার পাশে থাকতে চেয়েছিলাম। চাইলেই সব হয় না। আমি আপনাকে সম্পূর্ণ আমার করে চাইলেও আপনি চাননি। হয়তো কখনো আমায় ভালোই বাসেননি। হাতে গোনা এই ২-৩ বছর আমার সাথে শুধু অভিনয় করেছিলেন। কেন যেন বারবার মনে হয় আপনার বলা ভালোবাসি কথাটা মিথ্যে ছিল। আমার জন্য আপনার মনে কখনোই ভালোবাসা ছিল না। আমি আপনার হৃদয়ে কখনো নিজের জন্য একটা একান্ত জায়গা তৈরি করতে পারিনি। যা ছিল তা হয়তো ভালো লাগা আর মোহ। আর ভালো লাগা তো পরিবর্তন হয়। কিছু সময়ের পর মোহ কেটে যায়। যেমন ভালো লাগার আমি পরিবর্তন হলাম, আপনার মোহ কেটে গেল। আপনাকে যখন ভালোবেসেছিলাম, আপনাকে নিজের করতে যাচ্ছিলাম, তখন অনেকেই বলেছিল, তুমি তো তার দ্বিতীয় ভালোবাসা। সে পারবে তার প্রথম ভালোবাসা ভুলে গিয়ে তোমাকে নতুন করে ভালোবাসতে? তখন খুব বড় মুখ করে বলেছিলাম, একজন পুরুষের প্রথম ভালোবাসা হতে পারাটা হয়তো একজন মেয়ের ভাগ্য, কিন্তু সেই মানুষের শেষ ভালোবাসা হতে পারাটা তার জন্য সৌভাগ্য। জানেন শেষ কেন বলেছিলাম? ভেবেছিলাম আপনি আমি ছাড়া আর কাউকে আপনার হৃদয়ে জায়গা দেবেন না। আমি আপনার দ্বিতীয় ভালোবাসা হলেও শেষ ভালোবাসা হব, সৌভাগ্যবান হব। আমার সব চাওয়ার মধ্যে একটা চাওয়া ছিল, আমার আপনি শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবেন। আমি ছাড়া আর কাউকে আপনার প্রয়োজন পড়বে না। আমি ছাড়া আপনি আর কাউকে প্রিয়জন বলবেন না। আমি আপনার প্রয়োজন, আমি আপনার প্রিয়জন। কিন্তু আমার ভাবনাগুলো শুধু ভাবনাই ছিল। আপনি ভালোবাসেননি আমায়। আপনি আপনার প্রথম ভালোবাসা ভুলতে পারেননি, আর না পেরেছিলেন সেই বিশ্বাসঘাতক মানুষটাকে ভুলতে। আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না আপনি তাকেই আবার নিজের জীবনে ফিরিয়ে আনবেন, আমার ভালোবাসা দূরে ঠেলে। আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটা তার ভুল বুঝতে পেরে ফিরে এসেছে, তাই না? কেউ ভুল করেছে এটা বুঝতে তার ৫ বছর লেগে যায়? আপনাকে সে সত্যি ভালোবাসে? আপনাকে ছেড়ে কি এসে ভুল করেছে? এটা কি সে ১ মাসেও বুঝতে সক্ষম হয়নি? তার চলে যাওয়ার পর আপনি কতটা মানসিক অশান্তিতে ভুগছিলেন, এটা কি সে ২ মাসেও বুঝতে পারেনি? আপনাকে ছাড়া সে ভালো নেই, আপনি তাকে ছাড়া ভালো নেই, এটা কি সে ৩ মাসেও বুঝতে পারেনি? যদি তার আপনার কাছে আবার ফিরে আসারই ছিল, তবে কেন আমি আপনার জীবনে আসার পূর্বে সে ফিরে আসলো না? আপনার যদি তাকে আপনার জীবনে আবার ফিরিয়ে আনারই ছিল, তবে কেন আমায় আপনার জীবনে ডাকলেন? কেন আমার জীবনটা নিয়ে খেলেছিলেন? আমি তো একজন ভেঙে যাওয়া মানুষকে ভালোবেসেছিলাম, যে কখনো আমায় ছেড়ে গিয়ে ভেঙে পড়তে দেব না। আমি তো একজন বিচ্ছেদের যন্ত্রণা পাওয়া মানুষকে ভালোবেসেছিলাম। আমি তো জানতাম সে জানে বিচ্ছেদের শোক কেমন, তা কতটা যন্ত্রণাদায়ক। সে নিশ্চয়ই তাকে যে ভালোবাসে তাকে এই বিচ্ছেদের বিষাক্ত যন্ত্রণা পেতে দেবে না। কিন্তু কি হলো, সেই আপনিও আমায় বিচ্ছেদের মতো এক নিদারুণ যন্ত্রণা উপহার দিলেন। আপনিও আমায় ছেড়ে গেলেন। বিচ্ছেদ তো নিজে মুখে না বললে কেউ দেখে না, শোনে না। কিন্তু আমার মধ্যে যে ডিভোর্সি তকমা লাগলো চৌধুরী সাহেব, এটা যে পাড়া পড়শি স্বজনরাও জানতে পারলো চৌধুরী সাহেব। আমি চাইলে সেদিন কঠোর প্রতিবাদ করতে পারতাম, আমার জীবন নষ্ট করার হিসেব চাইতে পারতাম। আমার সাথে করা এমন প্রতারণার এক ভয়ঙ্কর প্রতিশোধ আমিও নিতে পারতাম। তবে আপনি ভালোবাসা ছিলেন তো, হয়তো কোথাও কিছু একটা আটকে দিয়েছিল আমায়। সেদিন পরিস্থিতি নিশ্চুপ করে দিয়েছিল আমাকে কঠিনভাবে। তবে আমার নীরবতা বলেছিল আমায়, প্রকৃতির বিচার বলেও কিছু আছে। হয়তো বুঝেও ছিলাম, আজ হোক বা ১০ বছর পর আমার সাথে করা অন্যায়ের বিচার আপনি ঠিকই পাবেন। চৌধুরী সাহেব, আপনি জানেন কি, আপনার ভালোবাসার মানুষটা যার হাত ধরে আপনাকে ছেড়ে গিয়েছিল, সে আপনারই বোনের ভালোবাসার মানুষ। আপনার আদরের ছোট্ট বোন কি যন্ত্রণায় রাত্রি যাপন করতো তাও আপনার দেখা। তারপরেও সে আপনার ভালোবাসার মানুষ। ভালোবাসা থাকুক আপনার হৃদয়ে তার জন্য জীবনভর। ভালোবাসবেন তাকে ততটাই যতটা ভালোবাসলে তার করা অন্যায়, তার করা ভুলগুলো আপনার চোখে ভাসবে না।
আপনার বাড়িতে আমি শেষ বছরটা কিভাবে কাটিয়েছিলাম তা শুধু আমিই জানি চৌধুরী সাহেব। কি অসহ্যকর যন্ত্রণাটাই না আপনি আমায় উপহার দিয়েছিলেন ভালোবাসার নাম করে। আর আপনার পরিবারের মানুষগুলোই না কেমন ব্যবহার করেছিল আমার সাথে। আমি আপনাকে মুখ ফুটে বলেছিলাম আমি মাতৃত্বের স্বাদ একবার গ্রহণ করতে চাই, কিন্তু আপনি রাজি ছিলেন না। আমার জীবনে আপনি প্রথম পুরুষ ছিলেন যাকে আমি ভালোবেসেছিলাম। আর এই কথা বলা প্রথম পুরুষটাও আপনিই ছিলেন, যে বলেছিল আমি এত তাড়াতাড়ি সন্তান চাই না। আপনারটা আপনার মা দেখেননি, আপনার পরিবার দেখেনি, তারা শোনেনি আপনার কথা, কখনো জানার চেষ্টাও করেনি, কিন্তু কিছু না জেনে বুঝে তারা শুধু আমাকেই দোষারোপ করে গেল। মানুষ চিনতে আমি সত্যিই ভুল করেছিলাম। আমার প্রথম ভালোবাসার মানুষটাও ভুল ছিল। আপনি আমাকে ডিভোর্সের পরেও আপনার বাড়িতে থাকতে বলেছিলেন। কেন থাকতে বলেছিলেন? আমাকে এটা দেখানোর জন্য, নাকি যে আপনি আপনার প্রিয় মানুষকে কতটা ভালোবাসেন? আপনার সাথে সম্পর্কের মাধ্যমে আপনার বাড়িতে আমি গিয়েছিলাম, কিন্তু যখন আপনার সাথে আমার সম্পর্ক নেই, সেখানে আমি কিভাবে আপনার বাড়িতে থাকতাম? কোন পরিচয়ে থাকতাম? জানি না চৌধুরী সাহেব আমি কখনো এসব ভুলতে পারবো কি না। তবে এটা বলতে পারি আমি আপনাকে কখনো ভালোবেসেছিলাম এটা ভুলে যাব। হয়তো এখন ভুলেই গিয়েছি। আপনার জন্য যে মায়াটা আমার মনে ছিল তা আর নেই। আপনার জন্য যে অনুভূতি আমার মনে ছিল তাও হয়তো আর নেই। আর কেনই বা মায়া রাখবো, কেনই বা অনুভূতি থাকবে? আপনি একটা সময় আমার পরিচিত ছিলেন, এটা হয়তো আমার মনে থাকবে। আপনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যার শেষটাই ছিল তিক্ততায় ভরপুর। এটাও হয়তো ধোঁয়াশা হয়ে মনে থেকে যাবে। কিন্তু আমি ভুলে যাব আপনি আমার প্রথম ভালোবাসার মানুষ ছিলেন। আজ আমার জীবনেও দ্বিতীয় ভালোবাসা এসেছে। একটা মানুষ আমায় তার অজান্তেই আমার মতো করে ভালোবাসে। আমার মন রাখবার জন্য তার সে কি চেষ্টা! সে হয়তো জানেই না আমি এমন ভালোবাসার এমন একটা মানুষকেই চেয়েছিলাম। আমি যেমন একজন মানুষের দ্বিতীয় ভালোবাসা হয়ে তাকে এক একার সমান ভালোবাসা দিয়েছিলাম, সেও আমায় সেইভাবেই ভালোবাসে। আমার বিশ্বাস সে আমায় ভালোবাসে, ভালো রাখবে। তবে আফসোস সে আমার জীবনে আমার প্রথম ভালোবাসা হয়ে আসলো না। তার সাথে পথ চলতে চলতে একদিন ঠিক তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার উদয় হবে। কিন্তু আমি আপনার মতো আমার দ্বিতীয় ভালোবাসার মানুষকে ঠকাবো না। আমার প্রথম ভালোবাসার মানুষ আমার পায়ের কাছে এসে পড়ে থাকলেও তার পানে ফিরে আমি তাকাবো না। সে আমায় ছেড়ে গিয়েছিল, একবার যখন ছেড়ে যেতে পারে, এত শক্ত বন্ধন ছিন্ন করে আবারও যাবে নিশ্চিত। একবার ছেড়ে যেতে পারলে সে বারবার যেতে পারে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস নেয় মাহদিয়া। ঈশান তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। কোনো কথা নেই তার মুখে, কি বা আছে তার বলার। মাহদিয়া ঈশানের দিকে তাকিয়ে খানিকটা হাসলো, তারপর বলে, ভালো থাকবেন চৌধুরী সাহেব, ভালোবাসার মানুষকে ভালোবাসবেন। তারপর ব্যাগ থেকে একটা কার্ড বের করে ঈশানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, আমার বিয়ের কার্ড, পারলে আসবেন, আল্লাহ হাফিজ। ঈশানকে পাশ কাটিয়ে চলে যায় মাহদিয়া। ঈশান তাকায় তার হাতে থাকা কার্ডটার দিকে, হঠাৎ হাসলো সে। সত্যি মেয়েটা তাকে এক আকাশ সমান ভালোবাসা দিয়েছিল, কিন্তু তা সে বুঝতে পারেনি সত্যি মাহদিয়া বলেছে একবার যে ছেড়ে যেতে পারে সে বারবার ছেড়ে যেতে পারে। সত্যিই দিনা প্রথমবার যেভাবে তার বিশ্বাস ভেঙে চলে গিয়েছিল, দ্বিতীয়বারও সে গিয়েছে। প্রথমবার সে ঈশানের হৃদয় আর বিশ্বাস ভেঙে গেলেও দ্বিতীয়বার দিনা তার সর্বস্ব কেড়ে নিয়ে গিয়েছে। সত্যি ঈশান সত্যিকারে ভালোবাসা বুঝতে পারেনি, বুঝতে অক্ষম ছিল ঈশান। মাহদিয়ার হৃদয় নিংড়ানো ভালোবাসা, সত্যি হয়তো সে তার অজান্তে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছিল। সত্যি সে অন্যায় করেছে মেয়েটার সাথে। ঈশান চোখ তুলে তাকায় মাহদিয়া চলে যাওয়ার দিকে। মেয়েটা সত্যি সেদিন নিশ্চুপ ছিল। তার নীরবতা সেদিন ঈশানকেও ভাবিয়ে তুলেছিল। তার বলা কথাটা সত্যি, প্রকৃতি তার বিচার করেছে। সবকিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে, সর্বস্ব কেড়ে সর্বশান্ত করে দিয়েছে। প্রকৃতির বিচার বুঝি এতই কঠিন। নমস্কার বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।